গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায়। গুপ্ত বানান ভুল, রাজনীতি বানানো ভুল, নিষিদ্ধ বানান সেইটাও ভুল। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাইয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সম? কে লিখেছে জানো? জানলেও বলবো না। হাসিনা পলানোর পরে 1 মাসও হয় নাই, ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হইল। দেশের অবস্থা এমনিতে ভালো না, ইন্ডিয়া বাঁধের পানি ছাইরা বন্যা বানাই দিছে। আমি তারেক রহমানের কইলাম যে এটা তো ঠিক হইতেছে না, আমি শিবির আর ছাত্র দলকে নিয়ে বসতে চাই। জামাতকে বললাম, রাজি হইল, তারেক রহমানও রাজি হইল। আমারে বলা হইলো যে তারেক রহমান ছাত্র দলকে বইলে দিচ্ছে, মিটিং এর টাইম ডেট ঠিক হইলো। ছাত্র দল আর ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আলোচনা কইরা টুইরা ঠিক করলো। আমার টাইম প্যারিসের সকাল 5টায় মিটিং। তো যাই হোক, আমি চোখ মুছতে মুছতে উঠলাম, শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, মিটিং এ ঢুকলাম, জুমে ছাত্র দল নাই। অনেকক্ষণ পর রাকিবের ফোন মারিলাম, তো রাকিব কয় মিটিং এখন নাকি? আমি তো সিলেট যাইতেছি। আমি কইলাম তাইলে তো অসুবিধা নাই, যাইতে যাইতে কথা বলে নাও। রাকিব কয় না, কথা বলা যাবে না, অনেক মানুষ। আমি কইলাম তোমার কাছে মিটিং এর একটা টাইম তো ছিল, ঠিক না? সেটা কয়টায়? সে টাইমে বসি, দরকার হলে অফিস যাবো না। রাকিব কয় জানাবো নি আপনারে। সেই জানানো আজ পর্যন্ত জানায় নাই। পরে তারেক আমার ক্যাপলের মাধ্যমে জ্বালাইছিলাম যে ছাত্রদল কিন্তু বসে নাই, সেদিন আসেও নাই। আপনি কয়ে দিয়েছিলেন, আপনার কথা শোনে নাই। তারেক রহমান নাকি কইছিল যে কেন যে দাদা বসতে চাইতেছে, সত্য বলছিল কিনা অ্যাপোলো কে জানে। সে মিছা কথা বলে, অ্যাপোলো প্রচুর মিছা কথা বলে, আমি প্রমাণ পাইছি। যাই হোক, বিএনপি চায় নাই এই ঝামেলা থামুক। আমার তখন থেকে ধারণা ছিল যে এটা ঘটনা হইতেছে পরিকল্পনা কইরা, কিন্তু কেন? আজকে আলাপটা সেটা নিয়ে। বিএনপি শিবিরের উপরে ঝাঁপে পড়িচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উস্কানি দিচ্ছে, নিজে থেকে হাঙ্গামা করিচ্ছে। বিএনপি এটা কেন করিচ্ছে? বিএনপি শিবিরকে নিয়ে ভয় বা আশঙ্কা কি? আমি আপনাদের কয়েকটা ছবি মনে করাই দিই। বর্ষা বিপ্লবে রাস্তায় পুলিশ গুলি চালাইতেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। লড়াইরত তরুণরা মাঝ রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় যাইতেছে, কেবলামুখী সেজদা দিতেছে। তারপরে হাসিনা পলাই গেছে দুপুরে। শাহবাগ টিএসসি গণভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ, বিজয়ের মুহূর্ত, কিন্তু তারা মুষ্টি তুলতেছে না, পতাকা উড়াইতেছে না, তারা মাটিতে কপাল ঠেকায় সেজদা দিতেছে। এই দৃশ্যগুলা বাংলাদেশের বাঙ্গু এলিটদেরকে যতটা আতঙ্কিত করছে গত 55 বছরে, আর কোনো কিছু তাদের এত আতঙ্কিত করে নাই। বাকশাল তাদের কাঁপায় নাই, হাসিনার আয়নাঘর গুম তাদের ভয় ধরায় নাই। তাদের ভয় ধরাইছে তরুণদের খোদা তাআলার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দৃশ্য। কেন? এই প্রশ্নের উত্তরে লুকায় আছে আজকের বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকট। এবং এই সংকট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে, সেটার একটা নিশানা। এর মধ্যে লুকায় আছে ভোটের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়া, প্রফেসর ইউনূসের ব্যর্থতা, সবকিছু আগের মতো থাইকা যাওয়ার কারণ। আসেন বুঝে দেখি। গত 55 বছর বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্টের কাছে একটা নির্দিষ্ট স্পেশাল গ্রামার ছিল, মানে স্থানের ব্যাকরণ। তারা এটা তৈরি করছিল কোন জায়গায় কে কি করবে, তার নীরব একটা নিয়ম। নিয়মটা সহজ, ইসলাম থাকবে মসজিদে, বাসায়, ব্যক্তিগত পরিসরে, জুম্মায়, রোজায়, ঈদের জামাতে। আর পাবলিক স্কোয়ারে, রাজপথ, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সেকুলার টেরিটরি। এখানে বিজয় উদযাপন হবে, গান বাজনা হবে, মোমবাতি হবে, পয়লা বৈশাখ হবে, মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখে কলকাতার দাদা বাবুদের আর কয়া ফেলবে। রমনা যেন অষ্টমীর এক ডালিয়া, আনন্দবাজারে লেখা হবে, মানববন্ধন হবে, গান হবে, গাঞ্জাপান হবে, মজমা হবে, পূজাও হবে। কিন্তু ইসলামী আচার নৈব নৈব স। পূজা মানে কালচার, প্রগতিশীল। ইসলাম মানে পশ্চাৎপদ, প্রতিক্রিয়াশীল। রবীন্দ্রনাথ গাইতে হবে, ছায়ানট থাকতে হবে, পন্দের আলো দিল্লি স্টার থাকবে। ধর্ম এখানে ঢুকতে পারবে না, ঢুকলেও একদম স্যানিটাইজ করে আনতে হবে। এটাই ছিল বাঙ্গু সেকুলারিজমের আসলি চেহারা। ধর্মকে নিষিদ্ধ করা না, ধর্মকে কন্টেইন করা, আটকে ফেলা, ঘেরাও করে রাখা। জুলাই আন্দোলন এই গ্রামার ভেঙে দিচ্ছে। যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার। আপনাদের মনে আছে আমি কইছিলাম বর্ষা বিপ্লবের সময়, জুলাই আগস্টে এই বিপ্লব সফল হবে যদি খোদা তাআলা রহম করেন। আমাদের কাজ লড়াই চালায় যাওয়া, এবং হয়েছিল, খোদা তাআলা রহম করছিল। কোত্থেকে যে নেমে আসছিল লাখ লাখ আবাবিল। হাসিনা পলাইলো। 5ই আগস্টে হাসিনা পলানোর পরে যে সেজদা দিছিল, সেটা আরো আগ্রাসী ছিল, কারণ সেটা ছিল বিজয়ের মুহূর্ত। বিজয়ের আইকনিক ছবি বলতে আমরা কি বুঝি? মুষ্টিবদ্ধ হাত, পতাকা, বিজয়ের চিৎকার। কিউবায় ক্যাস্ট্রো, প্যারিসে 68 সালে আমার ইউনিভার্সিটি সরবনে ছাত্ররা ঠিক এরকম বাংলাদেশে বর্ষা বিপ্লবের মতো বিপ্লব করেছিল। শার্ল দ্য গল পলাই গেছিল জার্মানিতে।
শাহজালাল ফিরে আসছিল, পরে কয়েক ঘন্টার জন্য পলাইছিল আর কি। হাসিনা ফিরে আসে নাই। এই ফ্রান্সের বিপ্লব ব্যর্থ হয়েছিল। তাদের স্লোগান ছিল শাইয়ে রিয়ালিস্ট, দমান দে লাম্পসিবল, বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো। বিজয়ের আইকনিক ছবি হয় মুষ্টি পতাকা, কিন্তু ঢাকায় 2024 কি হইলো? বিজয় তরুণরা মাটিতে সেজদা দিল। এটা একটা অল্টারনেটিভ সোভারনিটি ক্লেম, বিকল্প সার্বভৌমত্বের দাবি। তারা বলতেছে ক্ষমতা আমাদের না, আমরা কেবল নিমিত্ত, আসল সার্বভৌম অন্য কেউ। এই সার্বভৌমত্ব বিষয়টা একটু বুঝে দেখি কেন এটাতে আতঙ্কিত বোধ করলো। আধুনিক রাষ্ট্র যারা দাবি করে, যে দাবির উপরে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র বলে আমি চূড়ান্ত রাষ্ট্র, আমার উপরে কেউ নাই। মধ্যযুগে কিন্তু এরকম ছিল না, রাজার উপরে পোপ, পোপের উপরে ঈশ্বর। মুসলিম জগতে খলিফা শরীয়তের অধীন, শরীয়তের উপরে আল্লাহ। জার্মান দার্শনিক কার্ল স্মিথ উনি 1922 বলছিলেন, আধুনিক রাষ্ট্রের এই যে স্ট্রাকচার, এটা আসলে চুরি করা ধর্ম থেকে, ধর্মতত্ত্ব থেকে। মধ্যযুগের ঈশ্বরের যে ক্ষমতা, আইন সাসপেন্ড করার, এক্সেপশন ডিক্লেয়ার করার, সেটাই সার্বভৌম ক্ষমতা। সেই ক্ষমতা রাষ্ট্র নিজে দাবি করতেছে। শুধু ঈশ্বরের নাম বইছে, রাষ্ট্রের নাম বোঝাইছে। মানে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম 3 স্তরে। প্রথম স্তরে কি? বৈধতার সংকট। ধরেন রাষ্ট্র বলে সুদ জায়েজ, আল্লাহ বলেন তো সুদ হারাম। প্র্যাকটিসিং মুসলিম যখন কনফ্লিক্টে পড়লে কোনটা মানবে? রাষ্ট্র জানে উত্তর কি, মানবে ধর্মের কথা। 2 নাম্বার, নিয়ন্ত্রণের অক্ষমতা। রাষ্ট্র কন্ট্রোল করে 2টা জিনিস দিয়ে, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না তো। যে বিশ্বাস করে আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভ কাজ করে না। দুলের ছাত্ররা বুকে গুলি খায় লাভবাহিক বলে পড়ে গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। 3 নাম্বার, বিকল্প প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন কেন্দ্রে চলে আসতেছে। ধীরে ধীরে সমাজের বৈধতার সেন্টার রাষ্ট্র থেকে সরে যাইতেছে ওইদিকে। রাষ্ট্র তখন টেকনিক্যালি ক্ষমতা, কিন্তু প্র্যাকটিক্যালি অপ্রাসঙ্গিক। এটি সবচেয়ে বড় ভয়। এবং এই জন্যই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। শিবিরকে ঘৃণা করানোর সাথে এইটার কি সম্পর্ক? আসেন সেটা একটু বুঝে দেখি। শিবিরকে ঘৃণা করানোর জন্য গত 50 বছর যাবত ইন্টেলেকচুয়াল যত লেবার, যত মিডিয়া রিসার্চ খরচ হয়েছে, তার তুলনা নাই। 4টা স্তরে করা হয়েছে। 1 নাম্বার, ঐতিহাসিক স্মৃতির মনোপলির জগতে 71-এ জামাতের ভূমিকা একটা বাস্তব ইস্যু। কিন্তু আওয়ামী বাঙ্গু ব্লগ এটাতে বানাইছে পার্মানেন্ট একটা উইপন, একটা চিরস্থায়ী অস্ত্র বানাইছে। যেই ছেলেটা 2002 সালে জন্মাইছে, যে 1971-এ ছিল না, যার বাপও ছিল না হয়তো, সেও রাজাকার। সে নামাজ পড়লে রাজাকারের নামাজ, তারে পাকিস্তানে চলে যেতে হবে। আবদারকে পিটায় মারা হয়েছে কারণ সে নামাজ পড়তে ডাকতো। দেখেন জাতীয়তাবাদী কিরিচ দল কি কয়। শুনেছেন? শিবিরের আস্তানা বাংলাদেশে রাখবেন না কেন? বাংলাদেশ কি তোর বাপের তালুক? এটা হইতেছে সেই আদি পাপের মতো একটা কনস্ট্রাকশন, জন্মের পাপ যেটা পার্মানেন্টলি দোষী করে রাখে। হিন্দু ধর্মে যেমন দলিত, ওই রকম। তো কেন এই কনস্ট্রাকশন করতে হবে? কারণ এইটা ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, যারা রাজনৈতিক ভাবে কনসাস, তাদেরকে পার্মানেন্টলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখা যায় না। 2 নাম্বার, শিবিরের সাংগঠনিক শৃঙ্খলার ভয়। মেইনস্ট্রিম রাজনীতি কি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, হল দখল। এই তো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ এই রাজনীতি করবে না। আর কি করে? নেতার নামে স্লোগান দেয়। তো এই রাজনীতি করবে কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ করবে না। শিবিরের স্ট্রাকচার দেখেন, স্টাডি সার্কেল এবং স্তরে স্তরে মেম্বারশিপ, কর্মী, সাথী, সদস্য, পারফরমেন্স বেসড প্রমোশন, সাপ্তাহিক রিপোর্ট, দৃঢ় ডিসিপ্লিন। 2টা মডেল পাশাপাশি রাখলে প্রথমটা অস্তিত্বের সংকটে পড়ে, কারণ দ্বিতীয়টা কাজ করলে প্রথমটা কেন কাজ করতেছে না সেই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন যাতে না ওঠে, সেই জন্য শিবিরকে পার্মানেন্টলি ডিলেজিটিমাইজ করে রাখা জরুরি। ওরা জঙ্গি, ওরা গুপ্ত, ওরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এই গুপ্ত অভিযোগটা একটু বুঝেন। সারা দুনিয়ায় বামপন্থীরা আরেক দলে ঢুকে কাজ করছে। এটার একাডেমিক নাম হইতেছে এন্ট্রিজম বা প্রবেশ নীতি। এক দলের সদস্য অন্য দলে ঢোকে, ভোট দেয়, পদ নেয়, কিন্তু প্রকৃত আনুগত্য মূল দলের প্রতি। উদ্দেশ্য বড় দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আদর্শ ছড়ানো। শিবির যদি গুপ্ত রাজনীতি করে থাকে, সে রাজনীতির রীতিনীতি মাইনাই করছে। আর বিএনপির ডেফিনেশনে বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ গুপ্ত আছেন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে কার্যরত ছিলেন, জিয়াউর রহমান। পাকিস্তান আর্মির সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব অর্জন করে ভেতর থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন না? বিএনপি তো দাবি করে পাকিস্তানি ইউনিফর্ম পরে এত স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন, তাহলে জিয়াও পাকিস্তানি আর্মির লুঙ্গির তলে ছিল, সেটা মেনে নিতে হবে। 3 নাম্বার, ক্লাস এবং কালচারাল একটা উদ্বেগ, অ্যাংজাইটি। কি সেটা? শিবির মূলত গ্রামের কৃষক, মাদ্রাসা শিক্ষক,
গ্রামের ছেলেদের, মেধাবী ছেলেদের সংগঠন, যারা প্রথম প্রজন্মে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মেধা দিয়ে উঠে আসতেছে, কিন্তু ঢাকা এলিটের আধুনিক সংস্কৃতিতে মিশে যাইতেছে না। এদের কাছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন না, একটা নেটওয়ার্ক, ব্রাদারহুড, ইন্টেলেকচুয়াল ট্রেনিং সিস্টেম। গুলশান ধানমন্ডির এলিট যারা নর্থ সাউথ স্কলাস্টিকায় পড়ে, ফেসবুকে প্রোগ্রেসিভ প্রগতিশীল পোস্ট দেয়, তাদের কাছে এই উত্থানটা থ্রেটেনিং, ভয়ের। কেন? শিবিরের এই ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, সিভিল সার্ভিসে ঢুকতেছে, ব্যবসা করতেছে, আর্মিতে ঢুকতেছে, কতগুলো ঢুকে পড়ছে ওরা জানে না। যাই হোক, অর্থনৈতিক ভাবে উঠে আসতেছে, কিন্তু মদ খায় না, দাঁড়িয়ে রাখে, ইজাব পরে, ঈদ করে, নামাজ পড়ে। তারা তাদের গড়ে তোলা যে কালচারাল স্ট্যাবলিশমেন্ট, সেটার ভেতরে ঢোকে না। সন্ধ্যের আলো ডেইলি স্টারের কালচারাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে নাই। এটি কালচারাল অ্যাংজাইটি। আমাদের সিস্টেমে সফল হইতেছে, আমাদের সাবঅর্ডিনেট হইতেছে না, আমাদের অনুগত হইতেছে না। কেন? 4 নাম্বার হইতেছে জিওপলিটিক্যাল। দিল্লির প্রেফার্ড ন্যারেটিভ হইতেছে ইসলাম ইজ মানি টেররিস্ট। ওয়াশিংটন 9/11 এর পরে ওয়ার অন টেরর আনলো। এই ন্যারেটিভের লোকাল বরকন্দাজ হইতেছে দেশি বাঙ্গু ব্লক। ওরা কেরোসিন শিখা, শিবির হইতেছে মাটির প্রদীপ। ছড়া আছে না, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন সাদা, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। আমেরিকার ইন্ডিয়া হইতেছে ওদের দাদা। ওরা একটা গল্প বিক্রি করে আমেরিকার ইন্ডিয়ার কাছে, ইসলামিক বিপদ আসতেছে। বিক্রি হয় ওয়াশিংটনে, দিল্লিতে, গবেষণা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, দিল্লির সাউথ ব্লকে, ব্রাসেলসের দপ্তরে। এর বিনিময়ে স্কলারশিপ পায়, পিএইচডি করে, গবেষণা অনুদান পায়, পশ্চিমা মিডিয়ায় লেখার সুযোগ পায়, আর ক্ষমতায় বৈশা থাকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বাস্তবে শিবির কি করতেছে এটা গুরুত্বপূর্ণ না তো। গুরুত্বপূর্ণ শিবিরকে কিভাবে বাঙ্গুরা ব্যবহার করতেছে, ওয়েস্টের কাছে বেচতেছে। শিবির হলেছে সেই বলির পাঠা যারা বেচা, এদের গোটা ধান্দাবাজি চলে। শিবিরের নাম বেচা এনজিও চলে, নারীবাদ চলে, বিএনপির রেইনবো সোসাইটি চলে। রেইনবো সোসাইটি করবে নাকি ওরা? বামেদের ফ্যাসিবাদ বিরোধী কারবার চলে, সুশীলদের সেমিনার চলে, টকশো চলে, বইমেলায় বই বিক্রি হয়। এটা পুরো ইকোনমি, পুরো অর্থনীতি। শিবির যদি কাল না থাকে, এদের অর্ধেকটা রুটি নজি বন্ধ। তাই শিবির থাকতে হবে, এবং ঠিক যতটুকু ভয়ঙ্কর মনে হয় ততটুকু দেখাইতে হবে, না বেশি না কম। এবং ঠিক ততটুকু থাকতে হবে যেন নিজেরা আবার বড় হইয়া ক্ষমতাই দখল করে না বসে। বেশি না কম, এই নিয়ন্ত্রিত ভয় উৎপাদনই হইতেছে এই ইকোসিস্টেমের আসল পণ্য। এরপরে কি হইলো? এরপর একটা এম্পেরিক্যাল শক হইল। কিসে দেয়? গত বছরটা পুরো ঘটনা স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে এই বাঙ্গু সেকুলারদের। ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ধরে জিতে আসলো শিবির। 15 বছর ধরে ন্যারেটিভ ছিল যে শিবির মার্জিনাল, ফ্রিঞ্জ, এরা রক্কাটে, মেয়েরা এদের পছন্দ করে না। ডাকসু এই ন্যারেটিভ ভেঙে দিল, সব বিশ্ববিদ্যালয় ন্যারেটিভ ভেঙে দিল, শিবির জিতছে। মেয়েদের হলে বেশি জিতেছে। বাঙ্গু এস্টাবলিশমেন্ট পুরো বৈধতা দাঁড়াইছিল একটা অ্যাজাম্পশনে, ফ্রি নির্বাচন হলে ওরা জিতবে না। ডাকসু এই এক্সকিউজ কেড়ে নিছে। এখন আরো একটা আনকমফোর্টেবল সত্য, জুলাই আন্দোলনের রাজপথের সবচেয়ে সংগঠিত শক্তি কে ছিল? অফিসিয়াল ন্যারেটিভ বলবে সমন্বয়ক, নির্দলীয় ছাত্রদের জোট, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাত জায়গা পাহারা দেওয়া, পুলিশের ব্রুটালিটির সামনে দাঁড়ায় থাকা, হল লেভেলে মোবিলাইজেশন, লজিস্টিক্স, শিবিরের ডিসিপ্লিন ছাড়া জুলাই সম্ভব ছিল না। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5ই আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। মিশরে 2011 সালে একই কাজ হয়েছিল। তারিরের নিশিরাতের পাহারাদার ছিল ব্রাদারহুডের ক্যাডারেরা। বিপ্লবের পরে লিবারেল সেকুলার বলল যে আমরা তো বিপ্লব করছি, ওরা হাইজ্যাক করে নিয়েছে ব্রাদারহুড। একই প্যাটার্ন। তাইলে বাঙ্গু এস্টাবলিশমেন্টের আসল ভয় তো অন্য জায়গায়। তাদের মোহনের গভীরে জানে ভোট হইলে অবাধে তারা হারবে। সেই জন্যই ইসলামী দলকে সবসময় জঙ্গির পাশে বসায় দেখাইতে হবে। আজকে ব্রাদারহুড, কালকে আল কায়দা, পরশুদিন শিবির, কাল আইসিস, মডারেটার চরমপন্থী একই পাত্রে। আর ইসলামী দলকে যতই দমন পীড়ন করা হোক না কেন, এনারা শেষ হয় না, ধ্বংস করা যায় না। এরই তাদের ভয়। এবার বাংলাদেশে ফিরে আসি। এই যে যেটা শুরু হয়েছে শিবিরের সাথে ছাত্র দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকায় যা চলতেছে তা পুরানা খেলা, নতুন মাঠে। খেলার নাম উস্কানি। সামরিক মানে হলে পোশাকি নাম আছে, গ্রামের বাজারে উস্কানি। যুক্তিটা সরল। ইসলামী আন্দোলনের দুই শক্তি, একটা হচ্ছে হাই মরাল পজিশন আর ডিসিপ্লিন। শিবিরের যে উত্থান, এটার পিছনে একটা কারণ হয়েছে তারা সংযত এবং তাদের হাই মরাল পজিশন আছে। তো তাদের এই হাই মরাল পজিশনকে ভাঙবে কিভাবে? তাদের রাগায় দাও, চিমটি কাটো, যেন ঘুষি চালায়। এই যে দেখেন, ওই যে ছাত্র দলের গুন্ডারা যে শাহবাগ থানার মধ্যে মব করছে, দুইজনকে ডাকসুর নেতাকে যে পিটাইছে না, ওইটা দেখতে গেছে সাদিক কাম। দেখেন এরা কিরকম গুপ্ত গুপ্ত বলে স্লোগান দিচ্ছে, দেখেন উস্কানি দিচ্ছে কেমন, দেখেন। দেখেছেন? এরকম উস্কানি দিচ্ছে যেন ছাত্র শিবির ধৈর্য হারা হয়ে তাদের আক্রমণ করে। এমন করলে তখন এটা বলবে, দেখছেন আমরা বলছি না ওরা জঙ্গি। এরপর রাষ্ট্রের দমন নীতি জায়েজ হয়ে যাবে। একই সাথে ছাত্র দলের সাথে বাম, তার সাথে সাবেক ছাত্রলীগ, এরা প্রথম ঘুষিটা মারে, এরাই প্রথম উস্কানি দেয়। আর শিবির যদি কিছু করে তখন দেখাবে এটা, দেখো শিবির এটা শুরু করছে, বলবে শিবির সন্ত্রাসী,
কে শুরু করছে কেউ জিজ্ঞেস করবে না। তখন বাম বুদ্ধিজীবী আর সুশীল সাংবাদিক নেটওয়ার্ক প্রস্তুত থাকবে, 2 ঘন্টায় ফ্যাসিবাদ ফিরতিছে এই কলাম ছাপা হবে। দিল্লি থিঙ্ক ট্যাঙ্ক, ওয়াশিংটনের লবি আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তোলার জন্য রেডি। এমন একটা মুহূর্ত তারা চাইতেছে যেটা দেখায় শিবিরকে জঙ্গি রক্ষাটা এই ট্যাগটা দিয়ে দেওয়া যায়। এবং দেখেন ছাত্রদল, বাম, অবশিষ্ট ছাত্র সবাই খুব উৎসাহ এখন এই ঘটনা ঘটছে এই জন্য। 3টা উল্টা আদর্শ, কিন্তু যৌথ স্বপ্ন নাই, ইতিহাস নাই, কিন্তু 3টে সিমেন্ট একটাই, শিবিরের ভয়। এইটাতে বলে নেগেটিভ কোয়ালিশন। এরা কিছু করতে এক হয় নাই, কিছু ঠেকাইতে এক হয়েছে। মিশরে 2013-তে ঠিক এই জিনিসটা হয়েছিল। নাসেরিস, লিবারেল বাম আর পুনারম মুবারকের লোক সবাই একসাথে নিচে আসছিল, উদ্দেশ্য বাধারুটকে ঠেকাও। সরানো হইলো। এরপর সিসি ঢুকে এক একে সবাইকে জেলে ঢুকেলো। যে লিবারেলরা ট্যাঙ্কে ফুল ছুটছিল 1 বছর পর তারাই গড়াদের ভেতরে গেছে। তুরস্কে 1997 একই কাহিনী। কামালিস্ট সেনা, বাম এলেভি, লিবারেল মিডিয়া, বড় বণিক গোষ্ঠী সবাই সেকুলার প্রজাতন্ত্র বাঁচাও এই জিকির তুললো। 20 বছর পর তারা নিজেরাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নেগেটিভ কোয়ালিশনের চরিত্র এইটাই, জিতলেও কিছু বানাইতে পারে না। তাদের জয়ের পর 3য় শক্তি আসে, যাটা দিয়ে বিদায় করে। বাংলাদেশে একই, শিবিরকে চাইপা দিলে ছাত্রদল জিতবে না, বামও না, প্রাক্তন ছাত্রলীগও বাঁচবে না, জিতবে আরো গভীরের কোনো শক্তি। সেদিন এরা সবাই এর শিকার হবে। ইতিহাসে গল্প লেখা হয়ে গেছে, আগে অনেকে এই কাজ করছে। এখন এইটার প্রম্পট অন্য কোথাও থেকে আসতেছে। এটা শুরু করছে ইন্ডিয়া, এটা শুরু করছে গোয়েন্দা সংস্থা। তো এখন শিবির কি করবে? শিবিরের সামনে 2টা দরজা। একটা দরজা ধৈর্য ধরা, কিন্তু ধৈর্য ধরলে কর্মীরা বলবে যে জুলাইত বুকে গুলি খাইছি, আজকে সর খাই, চুপ থাকবো। এটা মাঠের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক দরজা হচ্ছে জবাব দাও, কিন্তু দিলেই ফাঁদে পড়বে, উগ্রবাদী সিল দিয়ে দিবে, আবার আয়নাঘর ফিরে আনবে। তাইলে মাঝখানে একটা সরু পথ আছে। এই দোকান করছিল 2002 সাল থেকে 2013 পর্যন্ত, সেই পথে আসছে। 3টা কাজ করছে। অন্য মাঠে খেলা, ঘুষির বদলে, পাল্টা সন্ত্রাসের বদলে সংগঠন গড়ে তোলো, মারামারির বদলে ভোট, ঝগড়ার বদলে সেবা। এই দোকান যেখানে স্থানীয় সরকার পাইলেন, প্রথমে কাজ রাস্তার ময়লা সাফ করো, পানি ঠিক করো, বাসের সময়সূচি ঠিক করো। কামালিস্ট মধ্যবিত্ত যারা এই দোকানকে 2 চোখে দেখতে পারতো না, তারাও একদিন বললো এই লোকগুলো তো কাজ করে। বৈধতা এইভাবে তৈরি হয়, রাস্তার ঝগড়ায় না। মানুষ জানে কিন্তু যে ছাত্রদল বিএনপি জাউরামো করতেছে, মানুষ জানে, এটা দেখতেছে তারা। 2 নাম্বার যেটা করতে হবে, প্রমাণ রাখতে হবে। প্রত্যেকটা ঘটনার ভিডিও, সাক্ষীর বয়ান, হাসপাতালের কাগজ, থানার জিডি, প্রত্যেকটা ঘটনার 2টা গল্প তৈরি হবে। ওদের গল্প আর তোমার গল্প, শিবিরের গল্প। তোমার কাগজপত্র বেশি থাকলে, ডকুমেন্টেশন বেশি থাকলে সব সময় তোমার পক্ষে থাকবে। সব আক্রমণের সময় ড্রোন উড়ায় ফুটেজ নিতে হবে, যেন পরে বলতে না পারে কিরিস আমার না, এটা শিবিরের অস্ত্র, পুলিশকে দিতে যাইতেছিল। এটা হলো যে তাদের অস্ত্র, এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। দেখেছেন? 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ঘরটাকে পরিষ্কার রাখা। ব্রাদারহুডের 2 দল ছিল। এক দল বলতো ধৈর্য ধরো, সেবা দাও, উস্কানিতে পা দিও না, এরা চিন্তাশীল। আরেক দল বলতো এত ধৈর্যের কি আছে, জবাব দিতে হবে, এরা রাগী, উগ্র। মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরে উগ্রদের কথাই চলছে ব্রাদারহুড। 1 বছরের সাধারণ মিশরীয়রা ভাবলো এরা দেশ চালাইতে আসে না, এরা দল ঢুকাইতে আসছে, সমর্থন মাগলো, সিসিকু করলো। এই দোকান কিন্তু উল্টাটা করছে, তার দলে উগ্র ছিল, কিন্তু প্রকাশ্যে বললেন আমরা ইসলামী রাষ্ট্র বানাইতে আসিনি, তুরস্কের সরকার চালাইতে আসছি। হুজুগেদের পার্টি থেকে সরাইলেন, যারা মেয়র হিসেবে কাজ করতো তাদের উপরে তুললেন। 11 বছর ধরে কাজ করছেন। কামালি সেনাবাহিনী 11 বছরও এর দোকানের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি। এরা বিপজ্জনক, এটা বিক্রি করতে পারেনি, কারণ সবাই দেখতেছিল এরা কাজ করতেছে, ঝগড়া না। সংগঠনের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে না, ভেতরে। ছাত্রদল কিছুই করতে পারবে না, ভেতরে ঠিক রাখে। উস্কানিতে পা দিয়েন না, উস্কানিতে পা দিচ্ছেন তো মরিছেন। উস্কানির ফাঁদে পা দিবেন, পরে 2 প্রজন্ম হারায় যাবে। এই রাস্তা কিন্তু খোলা আছে, বহুজন চায় রাস্তায় তার যাক, এই রাস্তায় যাওয়া যাবে না। তুরস্ক 2002 থেকে ধৈর্য, শৃঙ্খলা, সেবা, 20 বছরের লম্বা খেলা, কঠিন, কিন্তু এটা টিকে আছে। কোন রাস্তা সেটা শিবির ঠিক করুক, কোন রাস্তায় তারা হাঁটবে। কিন্তু একটা কথা পরিষ্কার, 5ই আগস্টে যে জাতি সেজদা দিছে, সেই জাতি আর আগের মতো নাই। বাঙ্গু এলিট সেকুলার স্ট্যাবলিশমেন্টের সবচেয়ে বড় সমস্যা এটাই, তারা চিনতে পারতেছে না সামনে যে দাঁড়ায় সেটা তার তৈরি করা ন্যারেটিভের লোক না। তারা সে চিনতে পারতেছে না, তারা সে বুঝতেও পারে না। কিন্তু বাংলাদেশের তরুণেরা নিজেদেরকে চিনতেছে, নতুন ভাষায়, নতুন ভঙ্গিতে, নতুন ইবাদতে। যেদিন সারা বাংলাদেশ চিনবে সেদিন হয়তো আমাদের বিজয় সম্পন্ন হবে। তবে এই কাজ চলতেই থাকবে, বিএনপি এটা করতেই থাকবে, ছাত্রদল এটা করতেই থাকবে। তারা আরো ঘৃণা জন্মানোর চেষ্টা করবে, আরো উস্কানি দেবে, আরো রক্তপাত করার চেষ্টা করবে। ইতিহাসে এই চক্র অনেকবার দেখছে, আমরাও দেখতেছি, দেখতে থাকবো। যতদিন বাঙ্গু এলিটদের কর্তৃত্ব থাকবে এই সংঘাত বন্ধ হবে না। বিএনপিরে আরো উগ্র হইতে দেন, ওইটাই তাদের একেলি সিল, ওইটাতেই তারা মরবে। জনগণ জানে কারা জাউরা, জনগণ জানে কাদেরকে প্রতিহত করতে হবে, কাদেরকে উৎখাত করতে হবে। সেই দিনের অপেক্ষায় থাকেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। ইনকিলাব জিন্দাবাদ।